বিশ্বকাপে ভিএআর নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করেছে। অথচ ফুটবলে ভিএআর চালুই হয়েছিল বিতর্ক বন্ধ করার জন্য অথবা বিতর্ক মিনিমাইজ করার জন্য। তাহলে ভিএআর দিয়ে কি লাভ হলো? আমরা চর্চার নিয়মিত আয়োজনে আজকে এই বিষয়টা নিয়ে আলোপ করব। আমাদের সঙ্গে আছেন শুভ নারায়ণ চৌধুরী। শুভ, আসলে যেটা বলছিলাম, ভিএআর দিয়ে আসলে কি লাভ হলো? এত বিতর্ক, প্রতিটা ম্যাচে ভিএআর নিয়ে বিতর্ক। ভিএআর তো চালুই হয়েছিল বিতর্ক বন্ধ করার বিতর্ক জন্য। বন্ধ করার জন্য। সমস্যাটা হয়েছে আপনার এটা অনেকটা ওই যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, হ্যাঁ। ওই ধরনের যে একটা ব্যাপার আমরা ছোটবেলায় ইয়ে করতাম ওইরকম। ভিআর আনা হয়েছিল ভুল কমানোর জন্য। হ্যাঁ, কিন্তু আপনার ভিআরে একেবারে সবকিছু সমাধান হয়ে যাবে এমন দাবি কখনো করা হয়নি। কারণ ভুল কেন থাকছে? কারণ হচ্ছে আপনার আল্টিমেটলি ডিসিশনটা নিচ্ছেন একজন রেফারি এবং রেফারি তো একজন মানুষ। হিউম্যান বিং। হ্যাঁ, তো হিউম্যান ডিসিশনের ক্ষেত্রে আপনার যেই বিচার বিবেচনার ক্ষেত্রে একজন রেফারির কাছে যেটা ঠিক মনে হবে আরেকজন রেফারির কাছে হয়তো সেটা ঠিক নাও মনে হতে পারে। এবং ঠিক বেঠিকের পার্থক্যটা কোন জায়গায়? যেমন ধরুন আর্জেন্টিনার ম্যাচে মিশরের সাথে আর্জেন্টিনার ম্যাচে মিশরের যে সেকেন্ড গোলটা বাতিল হলো, সেখানে আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের উপর যে ফাউলটা করা হলো, এটা কারো কাছে মনে হবে খুবই সফট একটা ফাউল, কারো কাছে মনে হবে যে না এটা তো ফাউল হয়েছে। হ্যাঁ, তো এখন এক একজন রেফারির এই জায়গায় রায়টা এক এক রকম হবে। বা ধরুন যে স্কটল্যান্ডের সাথে ভিনিসিয়াসের বা ব্রাজিলের যে সেকেন্ড গোল বাতিল হয়েছে। বাতিল হলো যেটা, অনেকের কাছে মনে হবে যে এটা তো ঠিকই ছিল, গোল বাতিল হওয়ার তো কোনো রিজন ছিল না। কিন্তু অনেকের কাছে মনে হবে যে না, ভিনিসিয়াস তো বলের আগে ওই স্কটল্যান্ডের প্লেয়ারের পায়ে টাচ লেগেছে, স্কটল্যান্ডের প্লেয়ারের ব্যালেন্স তাতে নষ্ট হয়েছে, সেই কারণে তিনি বলটা সহজে পেয়েছে। তো এই বিতর্ক আসলে যেহেতু যেহেতু এটা আলটিমেটলি মানুষ ডিসিশনটা নিচ্ছে এবং এই ডিসিশনটা আপনি অ্যাকচুয়ালি এখনো অটোমেশনের পর্যায়ে যাওয়ার মতো লেভেলে আমরা এখনো যাইনি, অটোমেশনে যাওয়ার মতো পর্যায়ে। তো সেই জায়গায় আপনার মানুষ যেহেতু ডিসিশন নিচ্ছে সেক্ষেত্রে বিতর্ক থেকেই যাবে। এটা আমার কাছে কি মনে এটা কি মনে হয় যে ভিএআর কে একটা জায়গায় আসলে মানে একটা নির্দিষ্ট সীমারেখা টেনে দেওয়া উচিত, যে আমি যেহেতু সবকিছুর সমাধান আমি করতে পারবো না ভিএআর দিয়ে, আমি একটা ধরেন গোল হচ্ছে মানে হ্যান্ডবল হয়েছে কি হয়নি, পেনাল্টি হচ্ছে কি হয় নাই, অফসাইড হচ্ছে কি হয় না, কিন্তু আবার দেখা যাচ্ছে যে যে ভিআর বের করে ফেলছে যে 1 মিলিমিটার বা 1 সেন্টিমিটার বাইরে আমার চুল ছিল, বা আমার পায়ের ওই যে ইরানের সাথে মিশরের ম্যাচে যেটা হলো, যে ইরানের একটা গোল বাতিল হলো জাস্ট মিলিমিটারের মিলিমিটার। জন্য। তো এই জিনিসগুলো কি বিতর্ক বাড়াচ্ছে কিনা, মানে এত ডিটেলে যাওয়া ভিআর? না, এখানে বিতর্কটা হচ্ছে কেন? আপনার ওই যে যেটা বললাম, কনসিস্টেন্সিটা নাই। হ্যাঁ, আপনার ধরুন গোল লাইন প্রযুক্তিতে তো এই ঝামেলা হয়নি। কারণ গোল লাইন প্রযুক্তিতে হচ্ছে আপনার জাস্ট বলটা কি গোল লাইন পার করেছে কি পার করেনি, গোল হ্যাঁ, হয়েছে কি হয়নি, এবং এখানে কোনো ধরনের কোনো হিউম্যান থিঙ্কিং এর কোনো জায়গা নেই, আইনেরও প্রয়োজন মারপ্যাচ নাই, নিয়ম কানুনেরও মারপ্যাচ নিয়ম কারণে মারপ্যাচ নেই, প্রয়োজন নেই এখানে কোনো কিছু। সো এই যে গোল লাইন প্রযুক্তি বেশ ভালো সফল। কিন্তু ভিআর এর ক্ষেত্রে ধরুন অফসাইডের ক্ষেত্রে, অফসাইডে আপনি হয়তো যত প্রযুক্তি আরো সামনে যাবে তত হয়তো আপনি আরো নিখুঁত হতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত ধরুন আপনি অফসাইড কখন ধরছেন? বলটা একজন প্লেয়ারের পা থেকে যখন বেরোচ্ছে, মানে একজন তো পাস দিচ্ছেন আরেকজনের কাছে যাচ্ছে, আপনি তো পাসটা যখন একজন প্লেয়ারের পা থেকে যাচ্ছে তখন হচ্ছে আমরা অফসাইডের টাইমিংটা হিসাব করি। এখন ওইটাকে আপনি একেবারে 100% পিন পয়েন্ট করা সম্ভব? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছি যে এটা ন্যানো সেকেন্ডের একটা গ্যাপ থেকে যাবে। এখন ওই ন্যানো সেকেন্ডের গ্যাপের কারণে যে আপনার এই যে পায়ের ডগার একটু অংশ আপনার অফসাইড হচ্ছে, সেটা যে ন্যানো সেকেন্ডের ইয়ের কারণে হচ্ছে না, সেটা তো আপনি সবসময় একেবারে নিশ্চিত করে বলতে পারবেন না। এবং সেটা অফসাইডের ক্ষেত্রে, বাকিগুলো তো আমি আসলাম এখনো আসিনি। যেমন ধরুন ইজিপ্ট আর আর্জেন্টিনার ম্যাচের ক্ষেত্রে যেটা হলো, পুরোপুরি সাবজেক্টিভ একটা কল, সাবজেক্টিভ একটা ডিসিশন, এখানে অবজেক্টিভ হওয়ারই কোনো সুযোগ নেই। আপনি সালাহকে হুলিয়ান আলভারেজ যে ট্যাকেলটা করেছেন সেটাতে কি ফাউল হয় কি হয় না, লিসান্ড্রো মার্তিনেজের উপরে যে ট্যাকেলটা হয়েছে সেটা কি ফাউল হয় কি হয় না, এটা পুরোপুরি সাবজেক্টিভ। কোনো রেফারির কাছে মনে হবে হ্যাঁ এটা ফাউল হয়, কোনো রেফারির কাছে মনে হবে হ্যাঁ এটা ফাউল হয় না। আবার ক্রোয়েশিয়ার সাথে পর্তুগালের ম্যাচে ক্রোয়েশিয়া যে গোলটা লাস্ট মোমেন্টে বাতিল করা হলো, যে জাস্ট চুলের একটু অংশে স্নিকোমিটারে দেখা গেল যে এটাতে চুলের এবং এত মানে মিশর আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এত আলোচনা হচ্ছে, আপনার ক্রোয়েশিয়া পর্তুগাল ম্যাচের ওই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা নাই। আপনার ইভেন ব্রাজিল যে ম্যাচে বাদ পড়লো নরওয়ের বিপক্ষে, দুইটা পেনাল্টি পেল, সেকেন্ড পেনাল্টিটা আপনি এটা সফট, এটা অনেকে হয়তো মনে হবে। ইভেন ফার্স্ট পেনাল্টিটাও
ফার্স্ট পেনাল্টিতে এই জিনিসটা আমি একেবারে আমি খুব মানে কি বলবো মাইন্ডফুলি খেয়াল করেছি বলে আমার জিনিসটা মাথায় আছে। সেটা হচ্ছে যখন রিপ্লে দেখানো হচ্ছিল ভিআরে যাওয়ার আগে, মানে রেফারি তো ভিআর মনিটরে গিয়েছিলেন, মাঠের রেফারি ভিআর মনিটরে গিয়ে তারপর ডিসিশনটা নিয়েছেন। তার আগেই যখন টিভির পর্দায় রিপ্লে দেখানো হচ্ছিল সেখানে দুইটা অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখানো হয়েছিল। প্রথম অ্যাঙ্গেলে দেখে মনে হচ্ছে এটা ক্লিয়ার ফাউল, এটাতে কোনো মানে কনফিউশনের কোনো জায়গায় নেই। তো আমার তখন মনে হচ্ছিল এটা হলে তো আর ভিআরে যাওয়ারই আসলে কোনো প্রয়োজন ছিল না। ভিআরে যাওয়ার প্রয়োজন কেন পড়েছে, কারণ রেফারি যেহেতু পেনাল্টি দেননি, ভিআর তখন মনে হচ্ছে যেহেতু পেনাল্টি, এই কারণে ভিআর মনিটরে যেতে হয়েছে। এনিওয়ে, কিন্তু ভিআর মনিটরে যাওয়ার আগে বললাম না যে দুইটা অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে। সেকেন্ড অ্যাঙ্গেলটা যখন দেখানো তখন দেখানো হলো যে নরওয়ের যে প্লেয়ারটা ট্যাকেল করেছিলেন মাতিউস কুনিয়াকে, তার ওই ট্যাকেল মানে স্লাইড করা অবস্থাতেই তিনি মাতিউস কুনিয়ার পায়ে টাচ করার আগে তার পায়ে বলে অল্প একটা টাচ লেগেছে, খুবই খুবই মিনিমাল একটা টাচ। হ্যাঁ, কিন্তু সেটাতে যেটা হয়েছে বলটা ধরুন আপনি হয়তো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যেত বলটা এভাবে করছিল, তার পায়ে টাচ লেগে বলটা মানে তার বলটা যেভাবে রোল করে সেটা চেঞ্জ হয়ে গেছে। এটাতে বলটা হয়তো ডিরেকশন হালকা একটু চেঞ্জ হয়, খুব বেশি ইম্প্যাক্ট না। এখন এক হচ্ছে ভিআর মনিটরে যখন রেফারিকে দেখানো হচ্ছিল, ওইটা আবার টিভি ক্যামেরায় দেখানো হচ্ছিল যে রেফারি দাঁড়ানো, তিনি ভিআর মনিটরে দেখছেন, সেটা আবার তার পেছনের একটা ক্যামেরায় সেটা করে টিভি পর্দায় দেখানো হচ্ছিল। সেখানে দেখানো হলো রেফারিকে শুধু একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, যেটাতে দেখা যাচ্ছে ক্লিয়ার ফাউল। তা ওই প্লেয়ারের যে ডিফেন্ডারের যে পায়ের ধারে যে টাচ লেগেছে সেটা দেখানোই হয়নি, সেই অ্যাঙ্গেলটা দেখানোই হয়নি। এখন হ্যাঁ, বলে যে টাচ লেগেছে, এখানে আবার ঝামেলা করে কি, ভিআর শুধুমাত্র ক্লিয়ার ফাউলের ক্ষেত্রে সে ডিসিশন নেবে। এখন বলে ওই টাচটা কি মিনিমাল কিনা, ওইটাতে খেলায় যে ধারাটা ছিল সেটা কোনো চেঞ্জ আসছে কিনা, এই পুরো ডিসিশনগুলো পুরোপুরি সাবজেক্টিভ। এখন ওই দিন ব্রাজিল হয়তো হেরে গেছে বলে এই আলোচনাটা আর সামনে আগায়নি। যদি ব্রাজিল ওই দিন জিতে যেত, তাহলে কিন্তু ওইটা হতো বা যে পেনাল্টিটা হয়েছে কি দুইটা পেনাল্টি ওই পেনাল্টি হয়েছে কি, বা ফার্স্ট পেনাল্টিটা ব্রাজিল মিস করে ফেলাতে ওই আলোচনাটা আর আসেনি। কিন্তু যদি ব্রাজিল সেদিন জিতে যেত, আই গেস তখন হয়তো আর্জেন্টিনা ফ্যানরা এই আলোচনাটা সামনে, হ্যাঁ দুইটা পেনাল্টি দিল, দুইটা পেনাল্টিতে হয় না। আলোচনাটা তো সে আসলে আসে হচ্ছে দুইটা ডিফারেন্ট সাইড থেকে আসে। আর্জেন্টিনা জিতলে ব্রাজিলের সমর্থকরা বা অন্য আর্জেন্টিনার বাইরের অন্য সমর্থকরা করেন, ব্রাজিল জিতলে বা পর্তুগাল জিতলে আর্জেন্টিনা যে কোনো ফুটবলের যে কোনো ফুটবলের ক্ষেত্রে যেটা হয় গোষ্ঠী সমর্থক, এটাই আসলে ফুটবলের আনন্দ, এই এটা থাকবেই যতক্ষণ পর্যন্ত এটা কিন্তু ফুটবলের আনন্দটা কি একটু এক সময় ধরেন যখন ভিআর ছিল না, রেফারি একজন হিউম্যান বিং ডিসিশন দিতেন, সেটা নিয়ে অনেক বিতর্ক হতো, পরাজিত দল রেফারিকে ফাটিয়ে ফেলতো। আমাদের ঢাকা লিগে দেখতাম যে দাঙ্গা পুলিশ রেফারিকে পাহারা দিয়ে মাঠ থেকে স্কট করে বের করছে। ওই জিনিসগুলোর মধ্যে তো এক ধরনের একটা হিউম্যান টাচ ছিল, কিন্তু এই জিনিসটা কি ফুটবল থেকে সরে যাচ্ছে কিনা? মানে আমি প্রত্যেকটা সূক্ষ্ম জিনিস আমি যদি ভিআরে দেখতে থাকি, মানে এটা তো ধরেন অনেক জিনিস আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, রেফারিটা এটা মানুষের পক্ষে সম্ভব না। সেই জিনিসগুলো ভিআর ধরে, আমার কথা হচ্ছে যে সেই জিনিসগুলো ভিআর ধরে ডিসিশন সিদ্ধান্ত পরিবর্তনে ফোর্স করে ফুটবলের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে কিনা, বা ফুটবলের হিউম্যান টাচটা নষ্ট চলে যাচ্ছে কিনা? হ্যাঁ, এখানে দুইটা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে হিউম্যান টাচটা হচ্ছে আপনার স্টোরি কমছে। আমরা তো আসলে মানুষ ফুটবলকে, মানুষ যে কোনো কিছুই আমরা তো গল্প পছন্দ করি, মানুষের লাইফটাই তো একটা গল্প, আমরা গল্পের ইয়ে পছন্দ করি। আমরা যখন 86 বললে ম্যারাডোনার এই আজকে ভিআর থাকলে কি এত দারুণ একটা গল্প থাকতো না? দারুণ। এখন হ্যাঁ, আর্জেন্টিনা বিরোধী বা আর্জেন্টিনা সাপোর্টার না বা ইংল্যান্ডের সাপোর্টার এরকম যারা, তারা আবার এটা যে ঠিক আছে ভিআর থাকলে এটা বাতিল হতো তাহলে ঠিক ছিল। এখন এটা ঠিক আছে, এটা জাস্টিসের ক্ষেত্রে আপনি তো বলতে পারেন যে ভিআর হয়তো জাস্টিস আর একটু বেটার এনশিওর করছে। আগে যেমন হয়তো অনেক অফসাইড এগুলো তো সেটা অনেক কমেছে। আগে হয়তো পেনাল্টি অনেক কিছু হতো বা হতো না। এটা ঠিক যে অফসাইড নিয়ে আগে যে বিতর্কটা হতো সেটা এখন ফুটবল অনেক কমে গেছে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে একটা ভালো পয়েন্ট হচ্ছে স্লো মোশন। একজন মাঠের রেফারি যখন একটা ডিসিশন নেন, তিনি তো রিয়েল টাইমে ঘটনাটা দেখছেন বা অনেক সময় দেখছেনও না, সে অনুযায়ী ডিসিশন নিচ্ছেন। ভিআর সেটা তাকে দেখাচ্ছে, হয়তো কোনো একটা ফাউল হলো, রেফারি সেটা দেখলেন না, তিনি তার চোখে পড়েনি, আগে হয়তো সেটা কোনো ইম্প্যাক্টই ফেলতেন না, যেহেতু তিনি দেখেননি বা লাইন্সম্যান দেখেনি, সেটার তারা গ্রাহ্য করতেন না। এখন সেটা ভিআরের কারণে হয়তো সেটা চোখের সামনে আনা হচ্ছে, রেফারির চোখের সামনে আনা হচ্ছে। কিন্তু ঝামেলা যেটা হয়, ধরেন একই ফাউল রেফারি কালকে যেটা বা আর্জেন্টিনার ম্যাচে যেটা হলো, আর্জেন্টিনা ইজিপ্টের ম্যাচে প্রথমে আর্জেন্টিনা যে ইজিপ্টের যে সেকেন্ড গোলটা যে বাতিল হলো, রেফারি সেটা দেখেই কিন্তু রেফারি বাতিল করলেন যে না এটা ফাউল হয়নি, তিনি খেলা চালিয়ে যেতে নির্দেশ দিলেন।
ভিআর সেটাকে দেখে বললো যে না এটা ফাউল হয়েছে, আর রেফারিকে যেহেতু ডিসিশন আলটিমেটলি মাঠের রেফারিকে বলা হলো যে আপনি ভিআর মনিটরে গিয়ে দেখে তারপর আপনি ইয়ে করেন। হ্যাঁ, এখন ভিআর মাঠের রেফারি যখন ভিআর মনিটরে দেখলেন, তিনি তো আর সেটা রিয়েল টাইম দেখছেন না, তিনি দেখছেন স্লো মোশনে। স্লো মোশনে এমন অনেক কিছু দেখা যাবে যেটা আপনার রিয়েল টাইমে মনে হবে, খালি চোখে ধরা পড়বে বা এমন একটা ফাউল যেটা হয়তো রিয়েল টাইমে দেখলে মনে হবে যেটা কিছুই না, স্লো মোশনে সেটা কি ভয়ঙ্কর না জানা ফাউল। হ্যাঁ, তো আপনি এটা স্লো মোশনে দেখছেন, 2 হচ্ছে বারবার কয়েকবার দেখছেন। হ্যাঁ, তো ওই জিনিসটা একটা করে। আরেকটা হচ্ছে যেটা বললাম যে কনসিস্টেন্সির একটা ব্যাপার আছে। এখন আরেকটা হচ্ছে আপনার ভিআর কোন জিনিসটা কভার করবে, কোন জিনিসটা করবে না, এইখানেও কিন্তু কনসিস্টেন্সির একটা ব্যাপার আছে। এখন ধরেন 2018 বিশ্বকাপ থেকে ভিআর শুরু হলো, আমি শুধু বিশ্বকাপ নিয়ে যেতে পারি। 2018 বিশ্বকাপ, আচ্ছা ভিআর তখন প্রথম ভিআর তখন একটা হয়তো যে লাল কার্ড আর পেনাল্টি, এই দুইটা জিনিস হতে দেখত। এই বিশ্বকাপে এসে ফিফা আরও ভিআরের আওতা বাড়ায় দিল। কীরকম সেটা? গোল দেখবে, গোল হয়েছে কি হয়নি, অফসাইড হয়েছে কি হয়নি, বিল্ড আপ, যেটা আর্জেন্টিনা ইজিপ্টের ক্ষেত্রে হচ্ছে বিল্ড আপ প্লে, যে আপনার গোলের আগে যে সিকোয়েন্সটা, অ্যাটাকিং সিকোয়েন্স, সেখানে কোনো ফাউল হয়েছে কিনা সেটাও ভিআর দেখবে। এবং এটা বিশ্বকাপে এবার প্রথম হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনার লিগগুলোতে, ইউরোপিয়ান লিগ বলুন বা অন্যান্য টুর্নামেন্ট বলুন, অন্যান্য লিগ বলুন, সেখানে কিন্তু অনেক আগ থেকে এটা চালু আছে। আপনার অ্যাকচুয়ালি 2024 আফ্রিকান নেশনস কাপে একটা ইনসিডেন্ট খুব, এটাও একেবারে যেটা হয় যে দুই ভাগে ভাগ করে ফেলেছিল মানুষের মানে ডিসিশনকে। কীরকম? নাইজেরিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ ছিল। নাইজেরিয়া 1-0 গোলে আগানো অবস্থায় সেকেন্ড গোলটা তারা করে ফেলেছে। হ্যাঁ, রেফারি কোনো মানে করেনি, গোল দেওয়া হলো। ভিআর তারপর জানালো যে এইটা নাইজেরিয়া যে গোল করেছে, গোলের আগে নাইজেরিয়ার বক্সেই সাউথ আফ্রিকান একটা প্লেয়ারের পা থেকে বল কেড়ে নেওয়ার সময় সেটা ফাউল হয়েছে। হ্যাঁ, রেফারি ভিআর মনিটরে দেখলেন, দেখে তার মনে হলো যে ফাউলটা হয়েছে। তিনি নাইজেরিয়ার গোলটা বাতিল করে উল্টো দিকে সাউথ আফ্রিকাকে পেনাল্টি দিলেন। হ্যাঁ, যেটা আমরা আর্জেন্টিনা ইজিপ্টের ক্ষেত্রে বলছি যে অ্যাটাকিং সিকোয়েন্সে ফাউল ধরার ব্যাপার, যে এতক্ষণ আগে প্রায় 15-20 সেকেন্ড আগে একটা ফাউল নিয়ে কথা হচ্ছে। আফ্রিকান কাপ অফ নেশনসে ওই নিজেদের বক্স থেকে পুরো বলটা ফাউল থেকে টেনে এনে এরা গোল করে ফেললো, সেই গোল বাতিল করে সাউথ আফ্রিকাকে পেনাল্টি দেওয়া হলো। হ্যাঁ, বা ইভেন আর্জেন্টিনার ক্ষেত্রে 2020-এর নভেম্বরে, এটা হচ্ছে 2022 বিশ্বকাপের কোয়ালিফায়ার ছিল, আর্জেন্টিনা ভার্সেস প্যারাগুয়ে। এটা 60 মিনিটস, অ্যারাউন্ড 60 মিনিটসে মেসি একটা গোল করেছেন। গোল করার পর তখন ম্যাচটা, ইফ আই এম নট রং, ম্যাচটা তখন সম্ভবত 1-1 ছিল বা 1-0 ছিল এরকম। মেসি একটা গোল করেছেন, ভিআর দেখার পর গোলটা বাতিল করা হলো। কিন্তু ওই আমরা আর্জেন্টিনা ইজিপ্টের ক্ষেত্রে বলছি না যে ইজিপ্ট ফাউলটা করলো, আপনি যে সেটা গ্রাহ্য করছেন, এটা নিয়ে অনেক কোশ্চেন হচ্ছে না, ফাউলটা করছে সেটা তো প্রায় গোল হওয়ার প্রায় 17-20 সেকেন্ড আগের কথা। আর্জেন্টিনা গোলটা করার আগে আর্জেন্টিনার পায়ে বল ছিল, মানে প্যারাগুয়ের কারো পায়ে বল ছিল না, শুধু আর্জেন্টিনার পায়ে বল ছিল প্রায় মিনিট খানেকের মতো, মিনিট বা তারও বেশি হবে, 1 মিনিটের মতো। গোল হওয়ার পর ভিআর জানালো যে এই যে আর্জেন্টিনার পায়ে বল ছিল, অ্যাটাকিং সিকোয়েন্সটা শুরু হলো, তার আগে আর্জেন্টিনা যখন বলটা উইন করেছে সেই জায়গায় একটা ফাউল হয়েছে, গোল বাতিল, আলটিমেটলি গোল বাতিল হলো। এখন এই জায়গায় আপনি কোন জায়গায়, এই যে ভিআর আওতা নিয়ে কথা বলছিলাম, বিল্ড আপ প্লে, গোলের ক্ষেত্রে বিল্ড আপ প্লের ক্ষেত্রে এই জিনিসটা আসছে, এটা এখন আগে ছিল অন্যান্য টুর্নামেন্টে, এবার বিশ্বকাপে শুরু হয়েছে। তারপর হচ্ছে কর্নারের ক্ষেত্রে, এবার যেটা নতুন শুরু হয়েছে কর্নার। হ্যাঁ, এখন এটা কর্নারের ক্ষেত্রে, কর্নার যদি মনে হয় যে না এটা ভুল দেওয়া হয়েছে, ভিআর সেটা বলবে যে না ভুল হয়েছে, সেটা করাবে। পেনাল্টি তো ছিল, রেড কার্ড আগেও ছিল, মিস্টেকেন আইডেন্টিটি এটা আগে ছিল। আচ্ছা, তো এখন এটার কি জাস্টিফিকেশন কি? ম্যাচে প্রভাব ফেলতে পারে, কি আপনার লাল কার্ড হলে একটা প্লেয়ার কম হয়ে যাওয়া, হয়ে যাওয়া, এটা একটা প্রভাব ফেলতে পারে। গোল সরাসরি প্রভাব ফেলছে, আপনার স্কোর লাইনে প্রভাব ফেলছে। পেনাল্টি থেকে গোল হয়ে যেতে পারে, সেটা একটা প্রভাব ফেলছে। জাস্টিফিকেশনটা হচ্ছে আপনি এই ডিসিশনগুলো এরর যতটা কমিয়ে আনতে পারেন, এটা হচ্ছে জাস্টিফিকেশন। অন্যদিকে আপনি একটা পয়েন্ট যেটা বললেন যে একটা হচ্ছে হিউম্যান টাচটা কমে যাচ্ছে কিনা। হ্যাঁ, হিউম্যান টাচ কমে যাচ্ছে, কিন্তু আবার এটা জাস্টিস নিশ্চিত হচ্ছে কিনা সেটা হচ্ছে কোশ্চেন। এখন ভিআর নিয়ে বিতর্কটা কেন হচ্ছে? কারণ এখানে একটা পারসেপশনের একটা প্রবলেম আছে। কারণ ভিআর কখনো বলেনি যে এটা সবকিছু নিখুঁত হয়ে যাবে। ভিআর বলেছে যে আমরা এররটা কমিয়ে মিনিমাইজ করা। এখন কারণ হচ্ছে ওই যে যেটা বললাম যে রেফারি একটা জিনিস হয়তো চোখে দেখেনি ঠিক মতো, রিয়েল টাইমে মিস করে গেছে, বা হয়তো দেখে তার মনে হয়েছে একটা, যেটা হয়তো রিয়েল টাইমে দেখে মনে হচ্ছে, কিন্তু ওইটা পরে ভিআর মনিটর হয়তো অন্য কিছু মনে হচ্ছে। তো ওইটার এই এররের পার্সেন্টেজটা কমিয়ে আনাটা হচ্ছে ভিআর এর উদ্দেশ্য ছিল।
এখন সেটা কতটুকু পালন করা হচ্ছে সেটা বিতর্কটা হচ্ছে, কারণ হচ্ছে প্রতি ম্যাচে, কারণ ওই যে যেটা বললাম শুরুতে, যে রেফারি যেহেতু ডিফারেন্ট, রেফারির পারসেপশন ডিফারেন্ট, রেফারির এক্সপ্লেনেশন ডিফারেন্ট, তো ওই জায়গায় এই কারণে ডিসিশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে আপনি যেমন যদি আর্জেন্টিনা যখন গোল বাতিল করা হলো, তখন হয়তো অন্য একজন বলছে তাহলে ওই গোলটা কেন দেওয়া হলো, হ্যাঁ, বা আর্জেন্টিনা যদি পেনাল্টি পেলো বা ব্রাজিল পেনাল্টি পেলো, তখন হয়তো অন্য দল বলছে তাহলে ওই পেনাল্টিটা কেন দেওয়া হলো না। এই যে পারসেপশনের ডিফারেন্সটা, এই জায়গায় হচ্ছে প্রবলেমটা হয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে সলিউশন যদি বলেন, সলিউশনের কথা আসতে পারে যে সলিউশন কি হতে পারে। সলিউশন নিয়েও কিন্তু অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, যে এবার যেমন আপনি দেখবেন ভিআর মনিটরে দেখার পর রেফারি যখন তার ডিসিশন যদি চেঞ্জ করতে হয়, তিনি তখন সেটা লাউড স্পিকারে বলছেন, সেটা লাউড স্পিকারে জানিয়ে দিচ্ছে। কিন্তু এটার পাশাপাশি কিন্তু এই দাবিটাও অনেকদিন ধরে উঠছিল যে ভিআর রুমটা তো আলাদা থাকে, স্টেডিয়ামের বাইরে হয়তো অনেক সময় থাকে। ভিআর রুমে কি হচ্ছে কি না হচ্ছে, ভিআর রুমের সাথে রেফারির যে কথোপকথন হচ্ছে, এই সব কিছুই পাবলিক করে দেওয়ার দাবিটা অনেক দিন ধরে উঠছে। এইটা এখন পর্যন্ত করা হয়নি। এইটা করলে হয়তো আপনার ওই যে এক্সপ্লেনেশনের দিক থেকে যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, বিতর্ক তৈরি হচ্ছে, বিতর্ক, ওইটা হয়তো কিছুটা কমে আসবে। স্টিল বিতর্ক থাকবে, যেহেতু হিউম্যান জাস্টিফিকেশনটা হচ্ছে হিউম্যান পারসেপশন থেকে হচ্ছে, ওই জায়গায় বিতর্কটা থেকেই যাবে। তো ক্রিকেটে আসলে ডিআরএস আছে, ডিসিশন রিভিউ সিস্টেম আছে। প্রথমে তারা দিয়ে শুরু করে, গোল লাইন টেকনোলজি দিয়ে যেমন ফুটবল শুরু করেছিল প্রযুক্তি যাত্রা, তেমনি ক্রিকেটও যে রান আউট নিয়ে শুরু হলো। ক্রিকেটে কিন্তু এই ডিআরএস নিয়ে আলোচনাটা, মানে বিতর্কটা বলেন যাই বলেন, অনেক কম সেই ফুটবলের তুলনায়। এটা অবশ্যই দুই খেলার পার্থক্যের কারণে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে ফুটবল কি এমন, ফুটবল তো ধরেন খুব গতিময় খেলা, বডি টাসেলের খেলা। তো ফুটবলে কি আপনার ভিএআরটা আসলেই মানে এটা কি উপযোগী কিনা, মানে ধরেন না, এখানে হচ্ছে যেটা বললেন ভিআর আর ডিআরএস এর মধ্যে মানে এটা পার্থক্যটা অনেক আগে এই বিতর্কটা ছিল যে যখন ক্রিকেট আপনার রিভিউ সিস্টেম চালু করলো বা তার আগে রান আউট দেওয়ার যে থার্ড আম্পায়ার চালু করলো, তখন কিন্তু অনেকে বলতো যে এটা ফুটবলের জীবনেও এটা করা যাবে না, কারণ ফুটবল হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসের খেলা। এই যে বন্ধ করে 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 যে এই জিনিসগুলো, এটা আপনি কিভাবে দেখছেন, মানে দুই ডিআরএস এবং ভিআর এর পার্থক্য? আচ্ছা, এখানে হচ্ছে আপনার ডিআরএস আর ভিআর এর মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, ওই যে যেটা আপনি বললেন যে ধরুন ক্রিকেট হচ্ছে এটা অনেকটা ধরুন একটা ভিডিও আর ইমেজের মধ্যে পার্থক্যের মতো। ক্রিকেট হচ্ছে ধরুন একটা বলের পর আরেকটা বলের মধ্যে একটা গ্যাপ থাকে, একটা শটের পর আরেকটা শটের মধ্যে একটা গ্যাপ থাকে, একটা ওভারের পর একটা ওভারের মধ্যে একটা গ্যাপ থাকে, আপনি কন্টিনিউয়াস গ্যাপ থাকে। এটা ধরুন একটা ভিডিওর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা ফ্রেমের মতো, হ্যাঁ। তো ওইখানে আপনি যখন একটা ডিসিশন নেবেন, আপনার ডিসিশন নেওয়ার টাইম আছে, এবং খেলাটা ওইটার সাথে হ্যাবিচুয়েটেড, এই গ্যাপের সাথে হ্যাবিচুয়েটেড, হ্যাঁ। যেহেতু যখন ছিল না তখন ওই গ্যাপটা ছিল, সো ওই গ্যাপটার সাথে খেলাটাই হ্যাবিচুয়েটেড, প্লেয়াররা হ্যাবিচুয়েটেড। এবং জিনিসটা যেটা হচ্ছে, এবং আপনার ওই ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা সহজ, এবং যেহেতু আপনার প্রযুক্তি যত এগিয়ে যাবে তত এটা ডিসিশনটা আরও হয়তো পারফেক্ট হবে। হয়তো আপনি পারফেকশনের ক্ষেত্রে হয়তো কিছু কোশ্চেন আছে, যে বলের যে ট্র্যাজেক্টরি আমরা এলবিডব্লিউর ক্ষেত্রে চিন্তা করি, সেটা ঠিক হয়েছে কি হয়নি, সেটা কি শতভাগ নিখুঁত কিনা, সেটা নিয়ে আপনি হয়তো কোশ্চেন তুলতে পারেন। এখনো কিছু জায়গায় কোশ্চেন আছে। আদারওয়াইজ কনফিউশন আছে, আদারওয়াইজ ডিআরএস নিয়ে কোনো কনফিউশনের জায়গা নেই। কারণ ওই যে ভিআর এর ক্ষেত্রে যেটা আপনি অলরেডি বলেন, যে এটা একটা ফিজিক্যাল, মানে ভিআর এর ক্ষেত্রে আমরা বিতর্কগুলো কি নিয়ে ওঠে, যে টাচটা কি সফট টাচ নাকি এটাকে ট্যাকেলটা হার্ড ট্যাকেল, এইটা কি আপনার ফাউল ধরার মতো নাকি ধরার মতো না। এটা তো একটা কন্ট্যাক্ট স্পোর্ট, এখানে আপনার সারাক্ষণ ট্যাকেল হবে, একজন আরেকজনের সাথে বল কেড়ে নেওয়ার সময় একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি হবে, খেলাটাই তো কন্ট্যাক্ট। এবং যেটা বললাম যে ফ্রেম এবং ভিডিওর মধ্যে পার্থক্যটা, আপনি ক্রিকেটে যেরকম আলাদা আলাদা ফ্রেমের মতো, একটা বলের মধ্যে আরেকটা বলের গ্যাপ আছে, একটা বলের সাথে আরেকটা বল, এখানে তো আর সেই গ্যাপ নেই। হ্যাঁ, এখানে আমরা যেমন হাইড্রেশন ব্রেক নিয়ে, এবার যে হাইড্রেশন ব্রেক সেটা নিয়ে বিতর্ক তুলছি, যে এটা প্লেয়ারদের যে রিদম, সেটাতে একটা কিন্তু ভয়াবহ সমস্যা তৈরি করছে কিনা। এবং হাইড্রেশন ব্রেকের পর দেখা যাচ্ছে যে দল রিদমে আছে সেই দল একটু টেম হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা প্রবলেম। ভিআর এর ক্ষেত্রে আপনি যেমন প্রত্যেকটা ডিসিশনের জন্য যদি হ্যাঁ, সব ডিসিশনের ক্ষেত্রে রেফারিকে মনিটরে যেতে হয় না। এক্ষেত্রে এটাও হয়। এবং ভিআর এর ক্ষেত্রে একটা সমস্যা কি, ভিআর এর ক্ষেত্রে হচ্ছে আপনার নলেজ অ্যাবাউট ভিআর, যে ভিআর কোন সময় কিভাবে কাজ করে, এটা নিয়েও, এটা সাধারণ দর্শকের জানার কথা না। তো সাধারণ দর্শক তো আপনার ম্যাচ দেখতেছে, সে তো আর ভিআর নিয়ে, আমি ভিআর নিয়ে পড়ালেখা করে ম্যাচ দেখতে বসবো না, সাধারণ দর্শকের সে দায় নাই। এখন দেখেন
যেমন ধরেন ইজিপ্ট এবং আর্জেন্টিনা ম্যাচের ক্ষেত্রে আর্জেন্টিনা যখন থার্ড গোলটা করলো, এটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে যে ইজিপ্ট কি দাবি তুলেছিল কিনা, যে ফাউলের দাবি তুলেছে। ইজিপ্টের দাবি তোলার কোনো প্রশ্নই নেই এখানে। কেন নাই? কারণ হচ্ছে ভিআর রুমে যারা থাকে তারা মাঠের রেফারির প্রত্যেকটা ডিসিশন এবং নন ডিসিশন, মানে প্রত্যেকটা ঘটনা তারা কন্টিনিউয়াস মনিটর করতে থাকে। মনিটর করছে। বা ওই যে ইভেন আমি ইজিপ্ট কোচের কথা শুনে একটু আশ্চর্য হয়েছিলাম যে এটা তো ভিআর চেকই করেনি। তার তো জানার কথা যে ভিআর কোনটা চেক করে কোনটা চেক করে। ভিআর কোনো কিছু চেক করে না, এরকম কোনো অপশনই নেই। কারণ হচ্ছে ভিআর মানে বা অনেক দর্শকের এরকম একটা পারসেপশন আছে যে রেফারি যখন মনিটরে দেখতে যান তখনই মনে হয় শুধু ভিআর চেক করা, আদারওয়াইজ মনে হয় ভিআর চেক করা বোঝায় না। জিনিসটা তা না। এই যে যেমন এবার আমরা বিশ্বকাপে কর্নারের ক্ষেত্রে একটু বললাম যে কর্নারের ক্ষেত্রে এবার ভিআর চলেছে। ভিআরের কর্নারে যখন মাঠের রেফারি ডিসিশন চেঞ্জ করতে হয় তখন তো মাঠের রেফারিকে মনিটরে গিয়ে দেখতে হয় না। এটা তো ভিআর ঠিক করে না যে আচ্ছা এটা হয়েছে কি হয়নি, বা অফসাইডের ক্ষেত্রে ওটা তো ভিআর মাঠের রেফারিকে মনিটরে গিয়ে চেক করতে হয় না। তার মানে কি ভিআর চেক করেনি? চেক করেছে। এখানে ডিসিশন যেটা হয় যে মাঠের প্রত্যেকটা ইনসিডেন্ট ভিআর রুমে অনেকগুলো মনিটর থাকে, অনেক ইয়ে থাকে, রেফারি 3 জন থাকেন প্লাস আরও মানুষজন থাকেন। তারা হচ্ছে কন্টিনিউয়াস এটা চেক করেন। চেক করে কোন জায়গায় তারা ইয়ে করেন, এক, যদি মানে কোনো ফাউল বা পেনাল্টি বা এরকম ক্ষেত্রে জিনিসটা ম্যাচে ইম্প্যাক্ট ফেলার মতো সিরিয়াস কোনো ইনসিডেন্ট হয়, হ্যাঁ, যে এই ঘটনার কারণে এটা যদি ধরা হয় বা না ধরা হয় তাতে ম্যাচের রেজাল্টই চেঞ্জ হয়ে যেতে পারে। এটা তো ভাইস ভার্সা। হ্যাঁ, এক এক দুই হচ্ছে যদি মাঠের রেফারির যে ডিসিশন এবং তাদের যে ডিসিশন সেটা এক না হয়। ধরুন ইজিপ্টের ক্ষেত্রে আর্জেন্টিনা ম্যাচে বা অন্য কোনো ম্যাচে বা যেটাই হোক কোনো একটা মাঠের রেফারি একটা ডিসিশন নিলেন যে এটা ফাউল, ভিআরে দেখে মনে হলো যে ঠিক আছে এটা ফাউল, তাহলে আর তারা তো মাঠের রেফারির সাথে তাদের যোগাযোগ করার দরকার পড়ছে না। কিন্তু যদি হয় না যে মাঠের রেফারির মনে হলো এটা ফাউল, ভিআরের মনে হলো যে এটা ফাউল না, তখন তারা হচ্ছে রেফারিকে বলবে যে এটা ফাউল, আমাদের মনে হচ্ছে এটা ফাউল, আপনি মনিটরে গিয়ে দেখে আপনার মতো ডিসিশন। আলটিমেট ডিসিশন তো মাঠের রেফারি নেবেন, ভিআর নেবে না। তো ওই জায়গাটা একটা প্রবলেম আছে। এখন ডিআরএস এর সাথে ইয়ের পার্থক্যটা কোন জায়গায়? ভিআর এর পার্থক্যটা কোন জায়গায়? ডিআরএস যেটা বললাম, এখন ফুটবল যখন একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা 90 মিনিট ধরে বলতে গেলে সারাক্ষণ খেলা চলতে থাকে, করতে থাকে এবং কন্ট্যাক্ট স্পোর্টের ব্যাপার, সেই জায়গায় ওই যে আপনি ডিল করছেন এখানে যে ওই যে আলটিমেটলি কি সফট টাচ নাকি হার্ড ট্যাকেল, এটা কি পেনাল্টি নাকি পেনাল্টি না, এটা কি বলের সে প্লেয়ার পায়ে বল থাকা অবস্থায় ট্যাকেল করেছে নাকি বল ছাড়া ট্যাকেল করেছে, বল কি পেয়েছে কি পায়নি, বলের টাচ নিলে সেটাকে বলের টাচ নেওয়ার সঙ্গে প্লেয়ারকে ফেলে দিয়েছে তাহলে এটা কি ফাউল ধরবেন নাকি ধরবেন? প্রত্যেকটা ডিসিশনই সাবজেক্টিভ, প্রত্যেকটা ডিসিশন পার্সন টু পার্সন ভ্যারি করবে, এবং যখনই একটা ডিসিশন পার্সন টু পার্সন ভ্যারি করবে তখন আপনার বিতর্ক থাকবেই। তো ওই জায়গাটায় আপনার ভিআর এর ক্ষেত্রে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যেহেতু প্রযুক্তিগত উৎকর্ষতা এখনো ওই পর্যায়ে যায়নি যে আপনি এইসব ক্ষেত্রে একেবারে 100% প্রিসিশনে যেতে পারছেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো ভিআর এর আওতাটা একটু স্কুইজ করা দরকার, যে কিছু কিছু ক্ষেত্রে যে মাঠের রেফারি যে ডিসিশন নিচ্ছেন সেই ডিসিশনের বাইরে আপনার যদি মনে হয় যে সে কর্নারের ক্ষেত্রে আপনি যে ডিসিশন নিচ্ছেন সেটা ঠিক আছে, ভিআর যদি জানিয়ে দিচ্ছে যে এটা কর্নার হয়নি, পেনাল্টি ঠিক আছে, পেনাল্টির ক্ষেত্রে ঠিক আছে। পেনাল্টির ক্ষেত্রে তো আপনি আবার মাঠের রেফারিকে দেখতে হচ্ছে, হ্যাঁ, বাট পেনাল্টির ক্ষেত্রে যেহেতু এটা একটা ডিরেক্ট একেবারে ইম্প্যাক্ট ফেলছে, 12 গজ থেকে একটা শট, এটা গোল হওয়ার প্রবাবিলিটি বেশি নাও হতে পারে, সেটা তো ইয়ের ব্যাপার, কিন্তু যেহেতু এটা সরাসরি ইম্প্যাক্ট ফেলছে সেটার উপর, কিন্তু একটা গোলে আপনি ওই যেটা আমরা অ্যাটাকিং সিকোয়েন্সের ক্ষেত্রে এখন যেটা দেখি, একটা গোল হওয়ার 20 সেকেন্ড 30 সেকেন্ড আগে কি ঘটেছিল তারপরে মাঝখানে অনেকগুলো হয়তো ড্রিবল আছে, অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেই জায়গায় আপনি ফাউল ধরবেন কি ধরবেন না, এই জায়গায় অবভিয়াসলি অবশ্যই এই বিতর্কে ওই যে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে মানুষ, কারণ আপনি ফাউল ধরলে যদি ফাউল হয় এবং সেটা আপনি ভিআরে ধরা পড়ে সেটার মানে হচ্ছে আপনি ন্যায় বিচার করছেন, কিন্তু ফাউল হলো কিন্তু আপনি ধরলেন না, রেফারির চোখে পড়লো না, তার মানে হচ্ছে আপনি ন্যায় বিচার করছেন না। সেই জায়গায় হয়তো যে ওই বিতর্কটা, এবং এই বিতর্কের কোনো সমাপ্তি নাই, কারণ আপনি ভিআর থাকলেও ভিআর ধরলেও আপনি বিতর্ক করছেন, ভিআর না ধরলেও আপনি বিতর্ক করছেন, ফাউলের ক্ষেত্রে ওই যেটা বললাম, এবং ডিসিশনটা যেহেতু সাবজেক্টিভ সেই জায়গায় বিতর্ক থাকে। ইভেন বিশেষজ্ঞ মতামতের ক্ষেত্রেও তো দুই ভাগে ভাগ হয়ে হ্যাঁ, গেছে, হবে। গতকাল যে মিশরের গোল বাতিল হওয়া না হওয়া বা সালার ফাউল, এটা নিয়ে কিন্তু দুইজন বিশেষজ্ঞ রেফারি দুই রকম মত দিয়েছে। স্বাভাবিক, এটাই হবে, এটা হবেই,
এবং এই বিতর্ক কখনো শেষ হবে না। এখন এই জিনিসটা হচ্ছে আপনার তাহলে মানে সেক্ষেত্রে হচ্ছে ভিআর এর ওই যে এক হচ্ছে মানুষের ভিআর নিয়ে এখন এটা তো যেটা বললাম এটা দায় মানুষের না। যে একজন আমি সে আমার আমি ৪ বছর ধরুন আমি ৪ বছর পর পর ফুটবল দেখি বিশ্বকাপে। আমি এর বাইরে ফুটবল নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না। বা আমি বিশ্বকাপেও শুধুমাত্র আমার নিজের পছন্দের দলের খেলা দেখি। এরকম তো প্রচুর মানুষ আছে। তার তো দায় নেই যে ভিআর কি, কিভাবে কাজ করে, কখন কাজ করে এইটা নিয়ে এত জানার তো তার দায় নেই। ধরুন একজন মানুষ যে তার চাকরি নিয়ে বা নিয়ে ব্যস্ত, সে শুধু হয়তো কোনো মতো সময় বের করে শুধু ম্যাচটা দেখে, তার তো এত দায় নাই যে এত কিছু কিভাবে তার জানা তো খেলাটাকে আসলে জটিল তো করে ওই ফেলার জায়গায় আসলে একটা ফিফার হচ্ছে দায়টা ফিফার ঘাড়ে পড়ে। যেটা আপনি বললেন যে আগে মানুষ রেফারিকে দায় দিত, এখন মানুষ ফিফাকে দায় দেয়। ফিফাকে দেয়। যে ফিফা এই জিনিসটা করছে। তো ওই জায়গায় আসলে বিতর্কটা আগে হয়তো রেফারি আমাকে হারায় দিচ্ছে আমার টিমকে, এখন হচ্ছে হ্যাঁ। ফিফা হারায় দিচ্ছে। ফিফা হারিয়ে দিচ্ছে। তো মানে ওই ফিফার এত সময় তো ওই বিতর্কটা আসলে শেষ হবে না, এটা চলবেই। না। শুভ আমার এই শেষ করার আগে আমি একটা জাস্ট একটু নিজের মতামত দিই, সেটা হচ্ছে এবার যা দেখছি আর কি ভিএআর সংক্রান্ত ব্যাপারে বা বিশেষ করে মানে ইউরোপিয়ান ফুটবলে তো ভিএআর এর এই ধরনের পরিধি বাড়ানো বেশ আগে থেকে অনেক চলছে, আগে, হ্যাঁ। কিন্তু সেখানে অতটা এত বিতর্ক হয়েছে তো এরকম না। না, না ঝামেলাটা হচ্ছে কি, ধরুন এই ২০২৫ মেতেই এল ক্লাসিকোতে হুম। বার্সেলোনার ফেরমিন লোপেস একটা গোল করেছেন। গোলটা বাতিল হলো। এই যে এর একই রকম ইনসিডেন্ট যে অ্যাটাকিং প্লেতে একটা ফাউল হয়েছে, গোল বাতিল হলো। তখন কিন্তু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই সমর্থক গোষ্ঠী একেবারে, রিয়াল মাদ্রিদের যেহেতু গোল বাতিল হলো রিয়াল মাদ্রিদের পক্ষে ডিসিশন গেছে, রিয়াল মাদ্রিদ সমর্থক গোষ্ঠী হ্যাঁ ডিসিশন ঠিক ছিল, বার্সেলোনা সমর্থক গোষ্ঠী মোটেই ডিসিশন ঠিক ছিল না। এটা হয়ে গেছে। তারপর ২০২৪ জানুয়ারিতে ওই ম্যাচটা ছিল আলমেরিয়া আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আলমেরিয়া ২-১ গোলে এগিয়ে গিয়েছিল অলরেডি। 60 মিনিটসের দিকে ৩ নাম্বার গোলটা তারা করলো, তৃতীয়বারের মতো বল জ্বালালো, কিন্তু রেফারি জানালো যে আলমেরিয়ার হাফে একটা ফাউল হয়েছে, ইফ আই এম নট রং, জুড বেলিংহামের উপরে, এই কারণে গোলটা হবে না। হ্যাঁ, আলটিমেটলি রিয়াল মাদ্রিদ ওই ম্যাচ ৩-২ গোলে জিতে গেল। ওইখান থেকে কামব্যাক করে এসে ৩-২ গোলে জিতে গেল। বার্সেলোনা ওই ইফ আই এম নট রং ওই ম্যাচটার কারণেই লিগের একটা জেতা হারার একটা হয়ে গেছিল, পয়েন্টে একটু পয়েন্ট টেবিলটা চেঞ্জ হয়ে গেছে। টেবিলটা চেঞ্জ হয়ে গেছে। অবভিয়াসলি বার্সেলোনা সমর্থক গোষ্ঠীরা একবারে রিয়াল মাদ্রিদ লিগ কিনে নিয়েছে, রিয়াল মাদ্রিদ রেফারি কিনে নিয়েছে। রিয়াল মাদ্রিদ সমর্থক গোষ্ঠী আবার ঠিকই তো আছে, ফাউল করবে এটা ধরবে না কেন। তো এই বিতর্ক তো আপনার এখন ওই জিনিসটা হয়তো খুব বেশি মানুষের কাছে ছড়েনি কেন, কারণ ওইটা দুইটা ক্লাবের মধ্যে ব্যাপার। হ্যাঁ, এটা সারা এবং সারা একটা ক্লাবের খেলা সারা সিজন ধরে চলে, প্রায় প্রত্যেক বছর চলে, সারা বছরে ৯ মাস ধরে চলে। ওইটা ওই দুইটা ক্লাব ছাড়া আসলে বাকিরা খুব বেশি বদার করেন না। কিন্তু ৪ বছর পর পর যখন বিশ্বকাপ হয়, ডিসাইডিং ম্যাচ, এটা নকআউট ম্যাচ, এক্স্যাক্টলি, এবং প্রত্যেকটা মানুষ যখন বলতে গেলে সেটার গ্রেটেস্ট শো অন আর্থে ডেফিনেটলি এটা তো এমনি বলে না। ওই জায়গায় যখন কোনো একটা ডিসিশন এরকম হয় যে যেটা দুই ভাগে ভাগ করে, এটা নিয়ে তো বিতর্ক ডেফিনেটলি ওই রকম কোনো জায়গার চেয়ে হাজার হাজার গুণ বেশি হবে। যেটা আমি বললাম যে আফ্রিকান কাপ অফ নেশনস, এটা তো আমরা বিশ্বকাপে এখন পর্যন্ত ভিআর এর যেই ডিসিশনগুলো দেখছি তার চেয়েও বেশি এক দলের গোল বাতিল করে অন্য দলকে পেনাল্টি দেওয়া হলো। এটা তো এখন পর্যন্ত যা ডিসিশন দেখছি তার চেয়েও আরো বেশি ভয়ানক। ভাগ্যে সেটা এখনো হয়নি। এইরকম যদি বিশ্বকাপে হয় কোনো ম্যাচে, ওইটা তো আপনি বিতর্কের কোনো শেষ দেশে দেশে মানে যুদ্ধ লেগে যাওয়ার একটা না। শুভ, আমি যেটা বলতেছিলাম যে এরকম কি হওয়ার কোনো আশঙ্কা আছে নাকি যে সামনে যা এখন যা চলছে যে ক্ষণে ক্ষণে খেলোয়াড়রা ম্যাচের মধ্যে রেফারিকে উত্তক্ত করা শুরু করবে, এটা দেখেন, এটা ভিআর করেন, এরকম কোনো কিছু না, ওইটা যে খেলার রিদম নষ্ট হওয়ার কোনো ভিআর এর কারণে রিদম কিছুটা নষ্ট হবে, এটা স্বাভাবিক। আপনার খেলা চলতেছে এই অবস্থায় রেফারি বারবার, এবং ভিআর ডিসিশনের ক্ষেত্রে তো 1 মিনিট 1.5 মিনিট লেগে যায় অনেক সময়। সো 1 মিনিট 1.5 মিনিট একটা প্লেয়ার, এটা কিন্তু হ্যাঁ যেই দল হয়তো ডমিনেট করছে তারা হয়তো বিরক্ত হবে, যেই দল হয়তো সাফার করছে তারা হয়তো খুশি হবে যে একটা 1.5 মিনিটের রিগ্রুপ করার একটা সুযোগ পাওয়া গেল। এনিওয়ে, বাট ওই যে এটার জন্য অলরেডি নিয়ম চলে এসেছে, প্লেয়াররা যাতে রেফারিকে বিরক্ত করতে না পারে, বিরক্ত করলে হলুদ কার্ড, এরকম নিয়মও চলে এসেছে। কারণ হচ্ছে ভিআর তো ওই যে প্লেয়াররা অবজেক্ট করলে তারপর যে ডিআরএস এর ক্ষেত্রে যেটা যে কোনো দল চাইলে তারপর যায় ডিআরএসে যায়, ভিআর ক্ষেত্রে তো তা না। ভিআর হচ্ছে অটোমেটিক্যালি কাজ করে, এবং প্লেয়াররা চাওয়া না চাওয়ার ব্যাপারে এখানে নাই যে আমি আবেদন করছি এই কারণে ভিআর দেখছি। এখানে তো দেখা যাচ্ছে যে রেফারিকে বলা হচ্ছে যে আপনি বলেন, সেটা হচ্ছে মানে সেটা আরেকটা আউটকাম আর কি, আউটকাম সেটা হিউম্যান ইনস্টিংক্ট। বাট এটা আপনার ওই যেটা বললাম, এখানে আসলে প্লেয়ারদের চাওয়া না চাওয়ার কিছু নাই, এটা রেফারির জন্য। আমার কাছে কিছু অদ্ভুত ব্যাপার এবার, যেমন এই যে আমি আপনার সাথে একবার একটা মানে নর্মাল আলোচনায় আমি বলেছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, এই যে মুখ ঢেকে কথা বললে কার্ড দেওয়ার যে একটা ব্যাপার,
এই জিনিসটা আমার কাছে খুব আপেক্ষিক মনে হয়। আসলে মুখ ঢেকে কি কথা এটা আসলে ডিসাইড যদিও এটা আমাদের এই আলোচনার বাইরের একটা জাস্ট আমি প্রসঙ্গক্রমে বলবো যে এই ধরনের মানে জিনিসগুলাই ফুটবলকে আরো বেশি জটিল করে ফেলতেছে কি। জটিল করছে এটা নো ডাউট। আবার ওই যে আবার আপনি যে বললাম না, এই যে মুখ ঢেকে এটার নিয়মটা, শাস্তিটা আসছে যাতে এটা না করে, কারণ আপনি মুখ ঢেকে রেসিস্ট কোনো কমেন্টে করতে পারেন। আর করছেন কি করছেন না তো কেউ সেটা কেউ জানার কোনো উপায় নেই। এই কারণে কেউ যাতে সেটা নাই করে সেই জন্য হচ্ছে লাল কার্ড, যে তুমি করলেই লাল কার্ড দেবে, সো তুমি করো না। তো এটা না করলে আপনি রেসিস্ট কমেন্ট করারও করলে তো সেটা লিপ রিডিংয়ে ধরা পড়ে যাবে। সো আপনি রেসিস্ট কমেন্ট করার সুযোগটা আর পাচ্ছেন না। ওইটা এনশিওর করার জন্য হচ্ছে এই নিয়মটা রাখা হচ্ছে। এখন ওই যে যেটা বললাম, এখন ধরেন দেখা গেছে আপনি প্লেয়ারদের এটা অনেক বছরের অভ্যাস হয়ে গেছে মুখ ঢেকে কিছু একটা বলে ফেলা, তো আপনি সেটা বলবেন কেন? মানে তাদের অভ্যাস এমনই হয়েছে তারা নর্মাল আরেকজন খেলোয়াড়ের সাথে নর্মাল কথা বলে সেটাও মুখ ঢেকে কথা মুখ ঢেকে বলছেন, ওইটা আসলে তো যাই হোক শুভ, মাঝে মাঝে মনে হয় যে ওই যে ফিরিয়ে দাও অরণ্য আর কি, ওই টাইপের যদি আবার মানে ফিরিয়ে দাও সেই ফুটবল যেখানে রেফারি ভুল করবে আমরাও গালি দিব। দর্শক, এই বিতর্ক আসলে চলতে থাকবে। ভিএআর আসলে হ্যাঁ, বিতর্ক কমানোর জন্য বা মিনিমাইজ করার জন্য যে প্রযুক্তি ইন্ট্রোডিউস করেছিল ফুটবল অথরিটি, বিশ্ব ফুটবল অথরিটি, সেই ভিএআর আসলে বিতর্ক বাড়িয়ে দিয়েছে না, এটা নানামুখী করেছে আর কি বিতর্কটাকে, দেখা যাচ্ছে। যাই হোক, আমরা মনে করি যে সামনে এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে হয়তো একটা সমাধান, যেটা কম বিতর্কের একটা সমাধান আসবে ডিএআর। দর্শক, আজকে এই পর্যন্তই আমরা ভিএআর নিয়ে আলোচনা করলাম। দেখা যাক সামনের দিনগুলোতে কি আসে। দর্শক, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, চর্চার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।